এক্সপেক্ট করেছিলাম 5 আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে সবাই এক হয়ে কাজ করবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই বৈষম্য মুক্তি তো দূরের কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল ও সংগঠন তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করছে, নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বার্থটা যদি হয়ে যায় দেশের বৈষম্য মুক্তির চাইতেও বরং নিজেদের এগিয়ে যাওয়ার স্বার্থ, তখন সেটা খুব দুঃখজনক হয়ে যায়। আমরা দেখছি কেউ প্রধান বিরোধী দল কী করে হবে সেই জন্য নানান রকম পন্থা খুঁজে বের করছে, কেউ দ্রুত কেউ ক্ষমতায় কিভাবে যাবে সেই জন্য চেষ্টা করছে, আবার কেউ কী করে ক্ষমতায় কতদিন আঁকড়ে থাকবে সেই জন্য চেষ্টা করছে। তো সেটা কোনোটাই আমাদের দেশের জন্য, দেশের ভালোর জন্য না। তো এরই প্রেক্ষিতে আজকের যে পরিস্থিতি, আমাকে যে প্রসঙ্গটা কথা বলছে সেটা হচ্ছে যে আমি একটু প্রশ্নটা বলিনি, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্যে নারীরা কতটুকু আশ্বস্ত হচ্ছেন। সো আমার মনে হয় যে এই কানেক্ট করছে এই জন্য যে যেহেতু সবাই নিজ নিজ স্বার্থ দেখছে, সো নিজ নিজ স্বার্থ দেখতে গিয়ে যারা তাদের বিশ্লেষণ বা প্রশ্নগুলো তুলছে সেই জায়গা থেকে আসলে নারীরা, বিশেষ করে আমি যদি বলি আমার কথা, তাহলে আমি আশ্বস্ত তো নই, একেবারেই আশ্বস্ত নই। সেটা শুধু মাঠের বক্তব্য না, সেটা যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে সেই জুলাই সনদেও নারীদের জন্য কি আছে সেখানেও হতাশ হওয়ার মতো বিষয় ঘটেছে। আমরা যেটা আশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের জন্য কিছু থাকবে, নারীদের জন্য কিছুই নাই। আমরা শুনছি যে বহু আগে থেকে শুনে আসছি যে নতুন বাংলাদেশে কালো টাকার খেলা চলবে না, পেশি শক্তির খেলা চলবে না, কিন্তু দেখেন যখন কিনা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলা হলো, সেই দাবিটা সংস্কার প্রস্তাব করলো, তখন কিন্তু মোটামুটি সবগুলো দলকে আমরা বিএনপির কাছ থেকে আশা করেছিলাম যে এই জায়গাটায় বিএনপি একটা লিড দেবে, কিন্তু সেই জায়গাটায় আমরা মনে হয় যে আমি এখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, আমি একটু দুঃখের সাথে বলতে চাই যে সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। আমরা ভেবেছিলাম যে বিএনপি এখানে একটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত দেবে যে নারীদের তারা সরাসরি নির্বাচনে আরও বেশি মনোনয়ন দেবেন, সেই ঘটনাটা ঘটেনি। এবং এক্ষেত্রে আমরা অনেকের কথা শুনি যে নারীরা নির্বাচনে অনেক জটিল, তারা এটা পারবে না। আবার এমন কথা জামাতের নেতার মুখ থেকেও শুনেছি যে নারীরা যে নির্বাচনে যে কালো টাকা পেশি শক্তি হয় সেখানে নারীরা কখনোই পারবে না। তো আমরা একদিকে বলছি, জামাতের নেতা ছাড়াও আরও অনেকের মুখ থেকেই আমরা এরকম শুনেছি, কিন্তু আমরা একদিকে বলছি যে কালো টাকা এবং পেশি শক্তি মুক্ত নির্বাচন চাই, আরেকদিকে যে নারী পেশি শক্তি কম বলে, কালো টাকা তার নাই বলে তাকে নির্বাচন থেকে বঞ্চিত করা হচ্ছে, তার যে ন্যায্য পাওনার দাবি তাকে সরানো হচ্ছে। তা হাউ কন্ট্রাডিক্টরি ইট ইজ আমাদের আকাঙ্ক্ষার সাথে। আচ্ছা, এখন আমি আমার প্রশ্নে আসি, সেটা হচ্ছে প্রশ্নের উত্তরে আসি যে রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্য, এখন মাঠের বক্তব্যের সাথে তো সিদ্ধান্ত মনস্তাত্ত্বিক জায়গায় তো মিল থাকবেই। তো প্রথম কথাটা বললাম যে নারীদের জন্য যে আসলে যে উদ্যোগটা নেওয়ার কথা ছিল, যে প্রস্তাবনাটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি। পাশাপাশি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা এখন দেখছি যে মাঠের বক্তব্য একটা জিনিস, মাঠের মব একটা জিনিস, এবং অনলাইনের বক্তব্য একটা জিনিস। তো অনলাইন এখন আমাদের এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আগামী নির্বাচনেও অনলাইন অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা জানি। সেই জায়গা থেকে আমি বলবো যে অনলাইনে নারীদেরকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে সেটা আসলে নারীদেরকে এখান থেকে, মানে গণমাধ্যমে যারা কাজ করছে, রাজনীতিতে যারা আসছে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রচেষ্টা বলে আমি বলবো। কারণ একজন নারী যখন প্রশ্ন তোলে তখন তার প্রশ্ন আমি যদি আমার জায়গা থেকে, আমি একজন সাংবাদিক, আমি যদি সাংবাদিক হিসেবে জানতে চাই যে আপনারা কি ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান কিনা ইসলামী দলগুলোর কাছ থেকে, এই প্রশ্ন করার অধিকার তো আমার আছে, তার মানে তো আমি নাস্তিক না। সেখানে আমাকে তখন বলা হয় ইসলামী বিদ্বেষ, নারী বিদ্বেষ, ইসলামী বিদ্বেষ, এবং সে হচ্ছে নাস্তিক, ধর্মবিদ্বেষ, এই ধরনের মন্তব্য এখানে করা হয়। এবং আরও হুমকি দেওয়া হয়, যে হুমকিগুলো একজন নারীকে ভালনারেবল করে তোলে, যে তাকে আসলে হত্যাযোগ্য এবং তাকে আক্রমণযোগ্য একজন ব্যক্তিতে পরিণত করছে, যেভাবে আমাদেরকে, আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে ধরনের মন্তব্য করা হচ্ছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক যে এই ট্রেন্ডটা চালু হয়েছে, নারীদেরকে এইভাবে গালিগালাজ করা, তাদের চরিত্র হনন করা। শুধু নারী না, আমরা দেখছি যে আরও অন্য যারা আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তাদেরও আমরা দেখছি চরিত্র হননের এক ধরনের
ট্রেন্ড শুরু হয়েছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাইনি যে আপনি কথা বলার স্বাধীনতা। এর আগে আমরা দেখেছি সরকারের সময়, পতিত শেখ হাসিনা সরকারের সময় কথা বললে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট দিত, রাজনৈতিক নেতারা সেখানে নানান রকম তাদের নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আপনার কথা যাতে বলতে না পারে এক ধরনের ফোবিয়া সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে। তো এটাতে এই জায়গা থেকে আমি বলবো যে যারা নারীরা কাজ করছেন তারা পিছিয়ে যেন না, প্রশ্ন করতে গিয়ে আপনারা ভয় পেয়ে যেন না, আপনারা প্রশ্ন করেন। আমি জানি এটা কতটা মারাত্মক, কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটুকু ভেঙে পড়তে পারে একজন নারী ভেতরে ভেতরে যখন তাকে একটা প্রশ্ন করার জন্য শত শত মানুষ গালি দেয়, ট্যাগ করে করে গালি দেয়, এই নাস্তিককে কি করা উচিত, শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য হয়তো এরকম গালি দিতে হতে পারে। অথচ আমরা মুসলিম এবং অপরাধ হচ্ছে একটাই, যে প্রশ্ন তোলা। পিয়ারের ব্যাপারে নিম্নকক্ষে পিয়ার তো প্রশ্নই আসে না। পিয়ার আসলে প্রশ্ন আসে না কি জন্য? কারণ হচ্ছে যে আপনারা মানে বিশেষ করে যারা এই দাবিটা সামনে এনেছে, জামাত এবং জামাতের সাথে ইসলামিক কতগুলো দল এই দাবিটা সামনে এনেছে, কিন্তু জামাত ইসলামের রাজনীতি আমরা যদি দেখি একটি ক্যাডার বেস একটা পলিটিক্যাল পার্টি, সেই পার্টিতে তারা তাদের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে যে কীভাবে সামনের দিনে পলিটিক্সটা করতে হবে। যখন শেখ হাসিনার সাথে লড়াই করতে গিয়ে অনেক দলের অনেক নেতাকর্মী ঢালাওভাবে গ্রেফতার হয়ে গেছে, তখন আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে রয়ে গেছে, সুপ্ত হিসেবে থেকে তারা প্রস্তুতি নিয়েছে। তো এই প্রস্তুতির পার্ট হিসেবে যদি আমি বলি যে জামাত ইসলামী যদি পিআরই চাইতো, তাহলে প্রস্তুতির পার্ট হিসেবে পিআর কি জিনিস তা সাধারণ মানুষ জানে না কেন, তার দলের নেতাকর্মী কেন জানে না। যখন তারা একটা সমাবেশ করলো পিআরের দাবিতে, তারা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছে, তাদের প্রশ্ন করা হয়েছে পিআর কি, বলে যে পিআরের দাবিতে এসেছে। পিআর কি? তো ওনাকে জিজ্ঞেস করেন, মানে সে জানেই না। তাহলে আপনি যদি এতদিন ধরে পিআর চান, তাহলে আপনি এটা আপনার নেতাকর্মীকেই কেন শেখান নেই যে পিআর কি জিনিস? আপনি সব শেখাতে পারলেন কিন্তু পিআর শেখাতে পারলেন না। তো সুতরাং এটা হচ্ছে আমরা দেখছি যে নির্বাচনকে অনেকেই মনে করছে যে নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে এই পিআরের দাবি সামনে এসেছে। উচ্চকক্ষেও পিআর নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে নিম্নকক্ষের সাথে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাবার আছে। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসন আমলে যখন কিনা অনেকে কথা বলতেন এবং যখন অনেকে প্রশ্ন করতেন, তখন আওয়ামী লীগের যে এত এত অপকর্ম, সেই অপকর্ম নিয়ে যখন সমালোচনা করতেন, তখন সে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য খুঁজে বের করতো বিএনপির সময় কি ছিল, দু একটু অপরাধ যা ছিল সেটাই টেনে আনতো, বারবার সেটাই টেনে আনতো। তো এখন একটা এমন সময় হয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনি যদি কিছু জেনুইন কোশ্চেন করেন, কারণ আমরা তো এখন কোশ্চেনগুলো সামনে আসছে, তাই না? এখন আওয়ামী লীগ যেহেতু নেই, সামনে একটা রাজনৈতিক যে স্পেস খালি হয়েছে, সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলো সামনে এগিয়ে আসে। সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই যে তারা আসলে কি করতে চায়। ছাত্র শিবির যে ইলেকশনটা করেছে, সেটা ছাত্র শিবির করে নাই, সেটা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু ইলেকশনে বিজয়ী হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে সেটাকে ছাত্র শিবিরের বিজয় হিসেবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা, সেটাই যদি ছাত্র শিবিরের রাজনীতি হয়, তাহলে জামাত ইসলামীকে সেই রাজনীতিটা এন্ডোর্স করে কিনা, তারা কি একটা নন হিজাবিকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, বা তারা একটা নন মুসলিমকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, এই প্রশ্নগুলো তো জেনুইন। এই প্রশ্নগুলো করার জন্য যদি আমাকে বলা হয় নাস্তিক, তাহলে তো আমরা আসলে সাংবাদিকতা করতে পারবো না। এই বাংলাদেশ তো আমরা 5 আগস্টের পরে চাইনি।